So, good morning, student. Today, again, we are going to study the chapter 3 of geography, that is our changing earth. In this chapter, we will mainly study about the what are the things present in the earth and what are the changes going inside our earth or outside our earth. So, first of all, it is said that the lithosphere is broken into small number of plates known as lithospheric plates. It is said that the lithosphere is broken in small parts, মানে লিথোস্ফিয়ার অনেক ছোট ছোট পার্টে ব্রোকেন করা আছে, অনেক ছোট পার্টে ভাঙা রয়েছে, সেইগুলোকে বলা হয় হচ্ছে লিথোস্ফিয়ারিক প্লেট। দেখ এখানে ডেফিনেশনটা দেখতে পাচ্ছিস যে লিথোস্ফিয়ার গুলোকে অনেক ছোট ছোট পার্টস বা প্লেটসে ব্রোকেন ডাউন করা আছে, সেইগুলোকে বলা হয় হচ্ছে লিথোস্ফিয়ারিক প্লেট। এই লিথোস্ফিয়ারিক প্লেট দিয়ে কিন্তু মেনলি আর্থের সারফেসটা তৈরি, মানে আমরা যে বাড়ি ঘর দোর গাছপালা দেখি এটা কিন্তু লিথোস্ফেরিক প্লেটের ওপর। এর নিচে রয়েছে হচ্ছে মল্টেন হট ম্যাগমা মানে লাভা, যেটা ভলক্যানোর মাধ্যমে আগের দিন যেটা বোঝাচ্ছিলাম যে এটা আগের দিন ভলক্যানোর মাধ্যম দিয়ে বেরিয়ে আসে বাইরে। এখানে আরেকটা জিনিস যেটা বলা যে লিথোস্ফেরিক প্লেটের আন্ডারে যে মল্টেন ম্যাগমাটা রয়েছে এটা কিন্তু একটা সার্কুলার মোশনের মুভমেন্ট করে, মানে রাউন্ড ওয়েতে মুভমেন্ট করে দেখাচ্ছি। এই যে এইরকম একটা সার্কুলার, এই যে এইরকম একটা সার্কুলার মোশনে মুভমেন্ট করে। এইরকম সার্কুলার মোশনে এই লাভাটা মুভমেন্ট করে আন্ডার দ্য লিথোস্ফেরিক প্লেট। এই লিথোস্ফেরিক প্লেটের মুভমেন্টের জন্য অনেক ফোর্স হয়, এই ফোর্সটা ক্রিয়েট হয় এবং এই ফোর্সটার জন্য আর্থের অনেক মুভমেন্টে চেঞ্জ হয়। প্লেটের যে মুভমেন্টটা হচ্ছে, দ্য আর্থ মুভমেন্টস আর ডিভাইডেড অন দ্য বেসিস অফ দ্য ফোর্স, বলছে আর্থের যে মুভমেন্ট সেটা আবার ডিভাইড করা হয় হচ্ছে অন দ্য বেসিস অফ টু ফোর্স। আর্থের মুভমেন্টটা আবার দুটো ফোর্সে ডিভাইড করা হয়। আর্থের মুভমেন্টটা দুটো ফোর্সে ডিভাইড করা হয়, একটা হচ্ছে এন্ডোজেনিক ফোর্স আর একটা হচ্ছে এক্সোজেনিক ফোর্স। এন্ডোজেনিক আর একটা হচ্ছে এক্সোজেনিক ফোর্স। বলছি দেখ নিচে একটা টেবিল দিচ্ছি, আমি টেবিলের ছবি দেবো, ওখানে দেখতে পাবি যে আর্থে দুটো মুভমেন্টে ভাগ করা রয়েছে। এবার এন্ডোজেনিক ফোর্সটাকে কিছু আবার ফোর্সের আন্ডারে ডিভাইড করা রয়েছে। দেখ এন্ডোজেনিক ফোর্স মানে হচ্ছে সাডেন ফোর্স, অর এখানে বলা যেতে পারে ডিস্ট্রফিক ফোর্স, মানে আর্থকুয়েক, ভলক্যানো, ল্যান্ডস্লাইড, এগুলোকে বলা হয় হচ্ছে এন্ডোজেনিক ফোর্স। আর এক্সোজেনিক মানে হচ্ছে রিভার, উইন্ড, সি ওয়েভস, গ্লেশিয়ার, এগুলোকে বলা হয় হচ্ছে এক্সোজেনিক ফোর্স। এইদিকে লেফট সাইডে বইতে দেখবি তোর গ্লসারি বলে লিথোস্ফেরিক প্লেট লেখা রয়েছে, ওখানে পড়বি দ্য আর্থ ক্রাস্ট কনসিস্ট অফ সেভারেল লার্জ সাম স্মল রিজিড প্লেটস। বলছে যে আর্থে ক্রাস্টের মধ্যে অনেকগুলো প্লেট আছে, রিজিড, তারপরে হচ্ছে স্মল, ইরেগুলার, লার্জ, এইগুলোই হুইচ ক্যারি কন্টিনেন্টস অ্যান্ড ওশেন ফ্লোর। বলছে এইগুলোর জন্যই কন্টিনেন্টস অ্যান্ড ওশেন ফ্লোরটা ক্যারি হচ্ছে। এই যে তোকে একটু আগে যেটা বলছিলাম যে এন্ডোজেনিক ফোর্স আর এক্সোজেনিক ফোর্স, এই দুটো কথার কিন্তু মানে মানে আছে আলাদা আলাদা। এন্ডো মানে হচ্ছে ইনসাইড আর এক্সো মানে হচ্ছে আউটসাইড। আমি লিখছি, এন্ডো মানে হচ্ছে ইনসাইড আর এক্সো মানে হচ্ছে আউট। মানে কি বলছে যে এন্ডোজেনিক আর এক্সোজেনিক এই দুটো যে ফোর্স, একটা হয় হচ্ছে ভিতর থেকে হয়, জেনিক মানে অরিজিন, আর এক্সো মানে যেটা বাইরের থেকে হয়। তারপরে দেখ এখানে একটা ভলক্যানোর ছবি দেওয়া আছে,
ভলক্যানো ইজ আ ভেন্ট ইন দ্য আর্থ ক্রাস্ট। বলছে ভলক্যানো হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে লিথোস্ফেরিক প্লেটটা থাকে না, ওই জায়গা দিয়েই হচ্ছে মল্টেন যে ম্যাগমা সেটা হচ্ছে বাম্প আউট করে আর্থ সারফেসের বাইরে চলে আসে। মানে লিথোস্ফেরিক যে প্লেটের ওপর যেখানে আমরা বসবাস করি, ওই জায়গাতে হচ্ছে ওই ভলক্যানোর যে হট ম্যাগমাটা ওটা বেরিয়ে চলে আসে বাইরের দিকে। এখানে দেখ ছবিটা দিয়েছে, আমি তোকে দেখি। দেখ ভলক্যানো মেনলি যেটা বললাম, যে একটা যে হট ম্যাগমা যেটা ওটা একটা কোনো যদি ভেন্ট ওপেনিং থাকে সেখান দিয়ে বেরিয়ে আসে। এবার আরেকটা রয়েছে যে লিথোস্ফিয়ারিক প্লেট যখন মুভমেন্ট করে, বলছে যখন লিথোস্ফিয়ারিক প্লেট যেটা মুভমেন্ট করছে, লিথোস্ফিয়ারিক প্লেটের যে মুভমেন্ট, এইটার যে ভাইব্রেশনটা, এটা একটা ভাইব্রেশন কজ করে। এই যে ইট কজেস, ভাইব্রেশন। এই লিথোস্ফেরিক প্লেট মুভমেন্ট একটা ভাইব্রেশন তৈরি করে, সেটা হচ্ছে অল ওভার আর্থে ঘুরে বেড়ায়। এই ভাইব্রেশনটা যখন একটা অনেক হাই লেভেলে হয়, হাই লেভেল অফ ভাইব্রেশন কজ আর্থকুয়েক, বলছে ভূমিকম্প বা আর্থকুয়েক তৈরি হয় যেটা। বলছে যে যেটা হাই লেভেল অফ ভাইব্রেশন হয় সেটার থেকে কিন্তু তৈরি হয় হচ্ছে আর্থকুয়েক বা ভূমিকম্প। দ্য প্লেস ইন দ্য ক্রাস্ট ওয়্যার দ্য মুভমেন্ট স্টার্ট, বলছে যেই জায়গা থেকে মুভমেন্টটা স্টার্ট হয়, মুভমেন্ট স্টার্টিং পয়েন্ট ইজ ফোকাস। যে ভাইব্রেশনের যে স্টার্টিং পয়েন্টটা আছে ওইটাকে বলা হয় হচ্ছে ফোকাস। এবার ভাইব্রেশন হচ্ছে বেশ চারিদিকে ছড়িয়ে যায় এবং সেটার থেকেই তৈরি হয় হচ্ছে মেনলি আর্থকুয়েক। এবং আর্থকুয়েকের জন্য কি হয়, অনেক বিল্ডিং ড্যামেজ হয়, নদীর জল ফুলে যায়, এটসেট্রা হয়। এটাই হচ্ছে আর্থকুয়েকের মেন রিজন বা কজ। বলছে যে আর্থকুয়েক কখন হবে সেটা কিন্তু প্রেডিক্ট করা যায় না, বাট এটা যদি আমরা কিছু হলেও তাই বলছি, ধর আমরা বুঝতে পারছি যে আর্থকুয়েক শুরু হচ্ছে, তখন থেকে যদি আমরা প্রিকশন নিয়ে নিই তাহলে আর্থকুয়েকের যে লেভেল বা ক্ষতিটা অনেকটা কম হতে পারে। হবে ক্ষতি বাট কিছুটা হলেও কম। বলছি যেরকম আর্থকুয়েকের কিছু প্রেডিকশন দেখা যায়, যেটা হচ্ছে পশু পাখিদের ব্যবহার, ওরা লাফালাফি আরম্ভ করে দেয়, জল বেড়ে যায়, মাছে পুকুরের জলে, যেই পুকুরের জলে মাছ থাকে তারা দেখবি লাফালাফি করে, বা সাপ দেখবি গর্ত থেকে বেরিয়ে আসে। এটাই হচ্ছে মেন রিজন আর্থকুয়েকে। বলছি এখানে একটা কেস স্টাডি দেওয়া রয়েছে, পড়িস ওটা, যে ভুজ, ভুজ হচ্ছে গুজরাটের একটা টাউন, সেখানে একটা আর্থকুয়েক হয়েছিল। ওইখানে কি হয়েছিল সেটা সম্বন্ধে একটু লেখা আছে, ওটা একটু পড়ে নিস। বলছে লেফট সাইডে দেখ একটা রয়েছে সিসমোগ্রাফ। বলছে সিসমোগ্রাফ যখন আর্থকুয়েক চলে, যে আর্থকুয়েক কতটা হলো সেটা মেজার করার সেই মেশিনটাকে বলা হয় হচ্ছে সিসমোগ্রাফ। যদি সিসমোগ্রাফের স্কেলটা 2 থাকে, 2.0, তার মানে বুঝতে হবে অনেক কম, বা 5.0 বা 5.0 এর বেশি থাকে, তার মানে বুঝতে হবে যেটা অনেক খুব ক্ষতি হয়ে গেছে, মানে অনেক হাইলি ড্যামেজ করেছে। এরপর বলছে যে আর্থকোয়েকের জন্য কি কি প্রিকশন নেওয়া উচিত। বলছে যখন আর্থকোয়েক স্টার্ট হবে তখন কোনো সেফ স্পটে চলে যেতে, বলছে আন্ডার দ্য কিচেন কাউন্টার অথবা টেবিল বা ডেস্কের তলায় ঢুকে পড়তে। বলছে কিচেন কাউন্টার মানে রান্নাঘরে যেখানে রান্না টান্না করা হয় তার তলায় ফাঁকা জায়গা থাকলে। বলছে আগুনের জায়গা থেকে দূরে থাকতে, কাঁচ আয়না বড় বড় পিকচারের ফ্রেম বিল্ডিং গাছ থেকে এইসব জায়গা থেকে দূরে থাকতে। আরেকটা হচ্ছে স্প্রেড অ্যাওয়ারনেস, বলছে সবসময় ভালো কথা বলবে, কোনো ভুলভাল কথা ছড়াবেন না যে আর্থকুয়েক হচ্ছে এই এই ওই, কোনো মানে সুপারস্টিশিয়াস বা কুসংস্কারে বিশ্বাস করতে না করছে। বলছি যে মেজর ল্যান্ডফর্ম, এই পার্টটাতে কি আছে, দ্য ল্যান্ডস্কেপ ইজ বিং কন্টিনিউয়াসলি ওন বাই টু প্রসেস। বলছি যে আমাদের জমি মানে মাটি যেটা দেখতে পাচ্ছি সেটা সব সময় হচ্ছে কোথাও খসছে বা কোথাও তৈরি হচ্ছে, খসছে মানে কোথাও ধ্বংস হচ্ছে বা কোথাও তৈরি হচ্ছে। বলছে এই মানে ধ্বংস হওয়া বা এবং গড়ে ওঠা এই দুটো মেনলি দুটো প্রসেসের মাধ্যমে তৈরি হয়।
একটা ওয়েদারিং, একটা ইরোশন। ওয়েদারিং মানে হচ্ছে ব্রেকিং অফ দ্য রকস, মানে পাথরগুলো ছোট ছোট গুঁড়োতে ভেঙে যাবে আর্থ সারফেসে, মানে আর্থ সারফেসের মধ্যে যেসব বড় বড় পাহাড় বা পাথর রয়েছে সেগুলো যখন ছোট ছোট টুকরোতে বা ভেঙে যাবে সেটা। আর ইরোশন হচ্ছে, ইরোশন মানে হচ্ছে জল, ঝড় এইসবের দ্বারা যখন ওই গুঁড়ো গুঁড়ো পাথরগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে সেটাকে বলা হয় হচ্ছে ইরোশন। এই দুটো হচ্ছে মেন পার্ট। এবার বলছে এই জায়গাগুলো যখন নদীতে চলে চলে যায়, এটা একটা মাটির সাথে মিশে যায়, তখন একটা ওই নদীর পাড় তৈরি হয়, এইগুলো জমে জমে সেটাকে বলা হয় নদীর পাড় তৈরি হয়ে গেল। এটাই একটা মেন পার্ট, মানে একটা জায়গা থেকে ভেঙে আরেক জায়গাতে গিয়ে তৈরি হচ্ছে, জলে ভেসে বা হাওয়ায় চলে এটা চলে গেল আর তৈরি হলো নদীর পাড়। এবার ওয়ার্ক অফ আ রিভার, বলছে রিভারের কাজ কি। বলছে রানিং ওয়াটার ইন দ্য রিভার ইরোডস দ্য ল্যান্ডস্কেপ, বলছে যেখানে খুব জোরে জলের স্রোত আছে মানে রিভারে, সেখানে দেখা যায় যে রিভারটা ভেঙে ল্যান্ডস্কেপে চলে যাচ্ছে। or when the river tremble at steep angle over very hard rocks or down a steep valley, বলছে অনেক যখন উঁচু জায়গা থেকে, যখন অনেক উঁচু জায়গা থেকে যখন ওই রিভারটা একটা নিচু জায়গায় জোরে ফোর্সে পড়ছে সেটাকে বলা হয় হচ্ছে ওয়াটারফল। কি বলা হয়? ওয়াটারফল। এবার বলছে যখন রিভারটা একটা ঘোর প্যাচের মাধ্যম দিয়ে, মানে একটা বিশাল বড় প্যাচ তৈরি করে যখন ঢুকছে সেটাকে বলা হয় হচ্ছে মিয়েন্ডার। বলছে as the river enters the plain it twists and turns forming large bend known as meander। বলছে কখন যখন কোন একটা জমি বা কোনো প্লেন এলাকাতে ঢুকছে, যেমন সুন্দরবন এলাকাতে একটা বিশাল বড় প্যাঁচ বা টার্ন নিচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে মিয়েন্ডার। আমি দেখ তোকে ছবিটা দিয়েই দেবো মিয়েন্ডার কাকে বলে। এবার আরেকটা লেখা রয়েছে যে ডিউ টু কন্টিনিউয়াস ইরোশন অ্যান্ড ডিপোজিশন অ্যালং দ্য সাইডস অফ দ্য মিয়েন্ডার, বলছি যে মিয়েন্ডারে কন্টিনিউয়াস মানে ধসে যাচ্ছে আবার নতুন করে মাটি আসছে, এটার জন্য আস্তে আস্তে কি হচ্ছে যে মিয়েন্ডারের লুপটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, মিয়েন্ডারের যে ব্যাক মানে পেঁচানোটা ওটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, এবং ওখান থেকে কেটে গিয়ে তৈরি হয় হচ্ছে আরেকটা অক্সবো লেক। দেখ ছবিটা দেওয়া আছে। At times the river flows its bank this less flooding, বলছে যখন নদীতে অনেক বেশি জল হয়ে যায় সেখান থেকে তৈরি হয় হচ্ছে ফ্লাড, মানে আশেপাশে এলাকায় বন্যা তৈরি করে দেয়। It deposit layers of fine soil and other materials, বলছে যখন বন্যা হয় তখন আস্তে যখন জলটা কমে যায় তখন আস্তে আস্তে অনেক মাটি টাটি জমে যায়, বলছে ওই মাটি জমে জমে যে এলাকাটা তৈরি হলো সেটাকেই বলা হয় হচ্ছে ফ্লাড পেন, মানে ফ্লাড প্লেন, মানে বন্যার জন্য যেই জমিটা সৃষ্টি হয়েছে সেটাকে বলা হয় হচ্ছে ফ্লাড প্লেন। এবার দ্য রেইসড ব্যাঙ্কস আর লিভস, বলছি যে মাটিগুলো জমে জমে উঁচু একটা ব্যাংক তৈরি হলো সেটাকে বলা হয় হচ্ছে লিভস। অ্যাজ দ্য রিভার অ্যাপ্রোচেস দ্য সি, বলছি যখন আস্তে আস্তে সিতে চলে যায় তখন স্পিড অফ দ্য রিভারটা কমে যায় এবং এটা ভেঙে ভেঙে অনেক ছোট টুকরো হয়ে যায়, মেন রিভার থেকে ভেঙে অনেক ডিস্ট্রিবিউটরি তৈরি হয়ে যায়, সেটাকেই বলা হয় হচ্ছে ডিস্ট্রিবিউটর, মানে একটা বড় নদী থেকে ভেঙে টুকরো হয়ে যায়। এবং যেই জায়গাটায় অনেক কালেকশন তৈরি হয় সেটাকে, মানে যেই আস্তে আস্তে স্রোতটা কমে যাচ্ছে এবার অনেক আস্তে আস্তে মাটি থিতিয়ে যাচ্ছে, মানে অনেক মাটি আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছে, তো এবার যে জমিটা তৈরি হলো সেটাকে বলা হয় হচ্ছে ডেল্টা। এই পার্টটাতে বলতে চাইছি যে সমুদ্রের যে ঢেউ ওটার কাজ কি। বলছি যা ইরোশন and deposition of the sea waves gives rise to the coastal land forms। বলছে যে ইরোশন মানে হচ্ছে যেটা খসে যাওয়া বা জমা হওয়া থেকে যে ঢেউটা সৃষ্টি হয় সেখান থেকে তৈরি হয় হচ্ছে যে সমুদ্র বা নদীর ধারে যেই সব জমি সেটাকে বলা হয় কোস্টাল ল্যান্ড ফর্মস। বলছে দেখা যায় যে অনেক দীঘার সমুদ্রে অনেক বড় বড় পাথর দেখা যায়, ওই পাথরগুলোর যে ঢেউ, মানে ঢেউ তো সবসময় আছে সমুদ্রতে, ওই ঢেউটা সবসময় পাথরে ধাক্কা সৃষ্টি করে এবং এই যে ঢেউটা হয়, ঢেউটা যে পাথরে ধাক্কা মারে এখান থেকে ওইসব বড় বড় পাথরগুলো ভেঙে ভেঙে, জলের একটা ফোর্স রয়েছে সে ভেঙে ভেঙে অনেক ছোট ছোট টুকরো হয়ে যায়। দীঘায় যে পাথরগুলো দেখা যায় ওগুলো হচ্ছে আগে অনেক বড় ছিল, এখন আস্তে আস্তে অনেক ছোট হয়ে গেছে ধাক্কা খেতে খেতে, বা কোনো কোনো জায়গায় ফুটো তৈরি হয়ে যায়, সেই ফুটোগুলোর থেকে বলা হয় হচ্ছে যে ফুটো রক গুলো, সেগুলোকে বলা হয় হচ্ছে হলো অফ রক, হলো অফ
rock due to sea wave is sea cave। বলছে যে এইসব যে পাথরের মানে জলে ধাক্কা ধাক্কা যে পাথরগুলো ভেঙে গর্ত গর্ত হয়ে সেগুলোকে বলা হয় হচ্ছে সি কেভ। বলছে যখন এইগুলো আস্তে আস্তে বড় হয়ে যায়, মানে যখন সি কেভ মানে বিকামস বিগার, সি কেভ বিকামস বিগার মানে অনেক বড় হয়ে যায়, সেগুলোকে বলা হয় হচ্ছে সি আর্চ। মানে এগুলোকে বলা হয় হচ্ছে আবার সি আর্চ। এবার যখন এটা ধাক্কা খেতে 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 যখন এটা আলাদাই হয়ে যায়, মানে যখন সি আর্চ গেটস ডিফারেন্সিয়েটেড মানে যখন সি আর্চ যখন ডিফারেন্সিয়েটেড হয়ে যায় সেটাকে বলা হয় হচ্ছে সি স্ট্যাক। মানে স্ট্যাক বলা যায়, সি স্ট্যাক না, শুধু স্ট্যাক বলা হয় ওটাকে। গেট ডিফারেন্সিয়েটেড ওটাকে বলা হয় হচ্ছে স্ট্যাক, এস টি এ সি কে এস, স্ট্যাক্স। এবার বলছি যে যেই সব রক, মানে যেই সব রক গুলো হচ্ছে সমুদ্রের ধারে ধারে অনেক লম্বা লম্বা হয়ে যায়, মানে অনেক খোঁচা খোঁচা বা উঁচু উঁচু রক হয়ে দাঁড়িয়ে থাকে, সেগুলোকে বলা হয় হচ্ছে স্লি ক্লিফ। সি ক্লিফ সেগুলো হচ্ছে অনেক স্টিফ, হুম, স্টিপ রক ওগুলো, সেগুলোকে বলা হয় হচ্ছে সি ক্লিফ। এবার ওয়ার্ক অফ আইস মানে আইসের কাজ কি। এখানে যেটা মানে বলা হয়েছে যে গ্লেসিয়ার, গ্লেসিয়ার থেকেই হচ্ছে রিভার, যে রিভারের জলটা থাকে সেটা কিন্তু গ্লেসিয়ার, মানে হিমালয় পর্বতে যেসব বরফ জমে রয়েছে সেগুলো গলে গলেই কিন্তু তৈরি হয় হচ্ছে গ্লেসিয়ার। বলছে যখন এইটা যখন গলে পড়ছে, যে গ্লেসিয়ার, গ্লেসিয়ার্স থেকেই হচ্ছে গ্লেসিয়ার্স মেল্ট, এই গ্লেসিয়ার মেল্ট করেই কিন্তু বিভিন্ন রিভার তৈরি হয়েছে। বলছে যা ম্যাটেরিয়াল ক্যারিড বাই দ্য গ্লেসিয়ার সাচ এস বিগ রক স্মল রক স্যান্ড অ্যান্ড স্লিট গেটস ডিপোজিট। স্লিট মানে হচ্ছে একটা খুব ভালো ফাইন মাটি, মানে খুব ডাস্ট, মাটিটা খুব গুঁড়ো গুঁড়ো মাটিটা, সেটাকেই বলা হয় হচ্ছে স্লিট। এগুলোকে বলা হয় হচ্ছে গ্লেসিয়ার মরেইন। বলছি গ্লেসিয়ার যেগুলো আনে রক, স্যান্ড, স্লিট অ্যান্ড ইট গেটস ডিপোজিটেড, মানে এগুলো ডিপোজিটেড হয়। এবার এই ডিপোজিশনটাকে বলা হয় হচ্ছে গ্লেশিয়াল মোরেইনস। সো আমরা এখন অ্যাট দ্য লাস্ট অফ দ্য চ্যাপ্টারে চলে এসেছি, সেটা হচ্ছে উইন্ড। উইন্ডের কাজ কি। উইন্ড মানে হচ্ছে হাওয়া বাতাসের যে মেনলি কাজ, সেটা এখানে বলা হচ্ছে যে উইন্ডের এখানে কাজটা কি। বলছি যে তুমি কখনো ডেজার্টে গেছো, ডেজার্টে গেলে দেখা যায় যে অনেক উঁচু উঁচু বড় বড় বালির পাহাড়, মানে দেখা যায় একটা ব্যাঙের ছাতা বা মাশরুমের মতন একটা বিশাল বড় বালির পাহাড় তৈরি হয়েছে, সেটাকে বলা হয় হচ্ছে মাশরুম রক। মাশরুম রক বলা হয় সেটাকে। বলছে যে এই হাওয়া মানে ওখানে, মানে ডেজার্টে এত জোরে হাওয়া দেয়, ওই হাওয়ার জন্য যে মাশরুম রক তৈরি অনেক সময় কি হয়, মানে এটাকে আবার ভেঙে ভেঙে ছোট টুকরোতেও ভেঙে দেয়, বা এক জায়গা থেকে ঝড় আরেক জায়গায় চলে যায়। এবং ঝড় যেটা হয় মানে ডেজার্টের যে স্যান্ড স্টর্ম হয়, ডেজার্টের যে স্যান্ড স্টর্মটা হয়,
এরপর ওখান থেকে যে আফটার দ্যাট স্যান্ড হিল ফর্ম হয়, দ্যাট ইজ মানে ওটাকে বলা হয় হচ্ছে স্যান্ড ডিউন্স বলা হয় সেটাকে, স্যান্ড ডিউন্স বলা হচ্ছে সেটাকে। এবার বলছি যে অনেক ছোট ছোট ফাইন গ্রেন, মানে অনেক বালিতে অনেক ছোট ছোট টাকা মানে ছোট ছোট টুকরো হয়, এবং এটা যখন অনেক লম্বা লম্বা ডিস্টেন্সে তৈরি হয়ে যায়, তখন কিছু কিছু স্যান্ড অনেক জায়গায় পড়ে যায় বা দাঁড়িয়ে যায়, মানে ওয়েন সাচ স্যান্ড ইজ ডিপোজিটেড ইন লার্জ এরিয়া ইট ইজ কল্ড লোয়েস। বলছি যখন অনেক স্যান্ড মানে হিউজ স্যান্ড গেটস ডিপোজিট, সেটাকে বলা হয় হচ্ছে লোয়েস, লার্জ ডিপোজিটস অফ লোয়েস। বলছে এই লোয়েস পাওয়া যায় হচ্ছে চায়নাতে। সো আজকের মতন এই চ্যাপ্টারটা আমি এখানে শেষ করলাম। নেক্সট দিন আমি আরেকটা চ্যাপ্টার নিয়ে আসবো, ততক্ষণ এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে রাখ, এবং যেটা বুঝতে পারবি না বলিস, আমি বুঝিয়ে দেবো আবার। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে।